আলোকীয় যন্ত্র ও মানবচক্ষু। এই চ্যাপ্টারে আমরা যখন এলাম, এই চ্যাপ্টার বলাটা ভুল, অর্থাৎ দ্বিতীয় অংশ আমাদের যেটা বাকি ছিল গত ক্লাসে, আমরা সেটাই আজকে আলোচনা করছি, যেটা হচ্ছে হিউম্যান আই বা মানবচক্ষু। আমরা চোখের একদম হালকাভাবে একটা স্ট্রাকচার এঁকেছি, যেটুকু আমাদের প্রয়োজনে লাগবে। নামগুলো একটু জেনে রাখি প্রথমে। এই যে অংশটা, এই সামনের যে অংশটা, যেটা আমাদের একদম চোখের বাইরে একটা পাতলা আবরণী বা আস্তরণ, এটার নাম হচ্ছে কর্নিয়া। আমাদের ইম্পর্টেন্ট কিছু টার্মগুলো আমাকে জেনে রাখতে হবে। কর্নিয়া, এই যে দুটো আঙুলের মতো অংশ, যেটার সাহায্যে চোখের লেন্সে বা চোখের মধ্যে কি পরিমাণ আলো ঢুকবে বা লেন্সের মধ্য দিয়ে বস্তু প্রতিবিম্বের যখন সৃষ্টি করে তখন সেই যে আলোটা প্রবেশ করবে, সেই আলোক সম্পাত কাল বলি বা কতক্ষণ আলো ঢুকবে, এগুলো সব কন্ট্রোল করে। তার নাম হচ্ছে আমাদের আইরিস। আইরিস বা কনীনিকা। আচ্ছা, ইংলিশটা আইরিস, আর এটা কর্নিয়া, এটা ইংলিশটা। এরপর আমরা আসছি, এই যে লেন্সটা আটকানো আছে, দেখো কতগুলো পেশির সাহায্যে এবং লিগামেন্টের সাহায্যে, যেখানে আমরা বলি কি কি থাকে না, সাসপেন্সারি লিগামেন্ট। এটা ইংলিশ টার্ম, অবশ্যই এটা মনে রাখতে হবে। এবং এই লিগামেন্টের সঙ্গে যুক্ত থাকে সিলিয়ারি পেশি, সিলিয়ারি মাসেল। তো এই টার্মগুলো একটু মনে রাখো। এই সাসপেন্সারি লিগামেন্ট আমাদের নার্ভ সিস্টেমের সঙ্গে যুক্ত। যখন আমরা কোনো বস্তুকে দেখব, বস্তুটা কত দূরে বা বস্তুটা কেমন সাইজের, এই সব ওই বস্তুটাকে দেখতে হলে আমাদের লেন্সের সাইজ কেমন হওয়া উচিত, এগুলো সব কন্ট্রোল করবে এই নার্ভ সিস্টেম সাসপেন্সারি লিগামেন্টের সাহায্যে। যখন সেই লিগামেন্টটাকে টেনে ধরবে, মানে লিগামেন্টটা যদি কন্ট্যাক্ট হয়ে যায়, মানে সংকুচিত হয়, তখন কী হবে, এই লেন্সটা এরকম চেপটে যাবে, অর্থাৎ খুব পাতলা হয়ে যাবে। তাহলে যখনই সাসপেন্সারি লিগামেন্ট টান দিল, সিলিয়ারি পেশি সংকোচন, সিলিয়ারি পেশি সংকোচন হবে, সঙ্গে সঙ্গে লেন্সটা পাতলা হয়ে গেল। আবার যদি মনে হয় এমন একটা বস্তুকে দেখো লেন্সকে মোটা করতে হবে, মানে তার থিকনেসটা বাড়াতে হবে, তখন আমরা কী করবো, সাসপেন্সারি লিগামেন্টে ঠেলে দেবো। যা সিলিয়ারি পেশিকে ঠেলে দেবো, তখন সঙ্গে সঙ্গে লেন্সটা চাপা হয়ে গেল, লেন্সটা স্ফীত হয়ে যাবে, ফোকাল লেন্থ চেঞ্জ হবে। এই হচ্ছে আমাদের কাজ। এই যে দেয়াল পুরোটা, এই দেয়াল জুড়ে ইমেজ তৈরি হতে পারে। তো ইমেজ তৈরি হয় সমস্ত জায়গাটায়, তার মধ্যে এই পয়েন্টটি হচ্ছে খুব সেন্সিটিভ পয়েন্ট, এখানে ইমেজ খুব ভালো তৈরি হয়। যে পয়েন্টের নাম হচ্ছে আমাদের হলুদ বিন্দু বা পিত বিন্দু বা ইয়েলো পয়েন্ট। ঠিক একইভাবে যদি এই অঞ্চলের মধ্যে ইমেজটা তৈরি হয়, এখানে পয়েন্টগুলোতে, তখন আমি ইমেজটা খুব একটা ভালো পাবো না বা তৈরি হবে না, তখন তার নাম হয় অন্ধবিন্দু, ব্লাইন্ড পয়েন্ট বলি আমরা এটাকে, ব্লাইন্ড স্পটও বলি অনেক সময়। তো এই জায়গাগুলো দিয়ে কেন ভালো ইমেজ হচ্ছে না, এই জায়গাগুলোতে আমাদের অপটিক স্নায়ু যায়, যেটা আমাদের নার্ভ সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে। সে অপটিক নার্ভ যাওয়ার রাস্তাতে ইমেজ তৈরি হলে আমরা ভালো দেখতে পাবো না। তারপর লেন্সের এই মিড পয়েন্ট দিয়ে কর্নিয়ার মধ্য দিয়ে একটা লাইন আমরা হরাইজন্টালি ইমাজিন করছি, এটার নাম হলো আলোক অক্ষ বা অপটিক্যাল অ্যাক্সিস। অপটিক্যাল অ্যাক্সিস বা আলোক অক্ষ। আর এই লেন্সের অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে যখন হলুদ বিন্দুতে রেটা যাচ্ছে, বা আমরা যে ডট ডট লাইনটা এঁকেছি, এটা হলুদ বিন্দু বা পিত বিন্দু বা ইয়েলো পয়েন্ট, তাহলে ওখানে ইমেজটা ভালো হচ্ছে। এই অ্যাক্সিসটার নাম হলো ভিজুয়াল অ্যাক্সিস বা দৃষ্টি অক্ষ, ভিজুয়াল অ্যাক্সিস। এই দুটো অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেলটা হয় মোটামুটি 5 ডিগ্রি থেকে 7 ডিগ্রি। তাহলে আমরা এই ভ্যালুগুলোই মনে রাখবো। এইখানে যে লিকুইডটা থাকে এইখানে, মানে এবং ওই আমরা যদি বলি কর্নিয়া এবং লেন্সের আগে, এই অংশটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার। এখানে যে লিকুইডটা থাকে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় 1.33, অর্থাৎ বিশুদ্ধ জলের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটাই। লেন্স থেকে রেটিনার মধ্যে, এই পুরোটা রেটিনা বললাম, এটা রেটিনা, এখানে যে লিকুইড থাকে এর নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এটারও কিন্তু মিউ অর্থাৎ
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.33। তাহলে সামনেও একটা জলীয় অংশ, পিছনে একটা জলীয় অংশ, দুটোরই 1.33। মাঝখানে আছে লেন্স, এই লেন্সের যে মিউ সেটা হয় 1.45। তার মানে কি বোঝা গেল যে দুপাশে আমরা রেয়ারার মিডিয়াম বা লঘু মাধ্যম 1.33 মিউয়ের, মাঝখানের যে লেন্সটা যেটা আমি আঁকছি ওই লেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা হচ্ছে আমাদের মিউ ইজিক্যাল টু 1.45, মানে ওটা অনেকটাই ঘন। তাহলে সেই 1.45 আর এই দুটো 1.33 এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সগুলো আমরা মনে রাখবো। তাহলে কনভেক্স লেন্স হিসেবে কাজ করবে। আর কোনটাকে অংশ বললাম, কার কি কাজ বললাম একটু মনে রাখতে হবে। এগুলো সব শর্ট কোয়েশ্চেন টাইপ। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে যে চোখের যে ফাংশন বা কাজ। চোখের যদি আমি ফাংশন বলি, দুটো কাজ যেটা মূলত, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন, যেটাকে আমরা বলবো উপযোজন, যেটা আমি আগের ক্লাসে একটু উল্লেখ করেছিলাম। আর একটা কাজ হচ্ছে অ্যাডাপ্টেশন, অর্থাৎ যেটাকে আমরা বলবো অভিযোজন। তো এই উপযোজন আর অভিযোজনটা কি? অ্যাকোমোডেশন বা উপযোজন হলো যে আমি চোখের বাইরে আমাদের সামনে বিভিন্ন দূরত্বে থাকা বস্তুকে আমি দেখতে চাচ্ছি। সে বস্তুটা কোনোটা সামনে থাকতে পারে, কোনোটা দূরে থাকতে পারে। তাহলে একটা সামনে একটা দূরে, কিন্তু ডিফারেন্ট অবজেক্ট ডিস্টেন্স, মানে বিভিন্ন বস্তু দূরত্বে থাকা। ইমেজ কিন্তু সবসময় তৈরি হবে রেটিনাতে। তার মানে কি ইমেজ ডিস্টেন্সটা আমাদের কাছে প্রায় ফিক্সড, চেঞ্জ হচ্ছে না। কিন্তু অবজেক্ট ডিস্টেন্স আমার এই লেন্সের বাইরে বা চোখের বাইরে এখান থেকে ইনফাইনাইট অব্দি যা খুশি হতে পারে, মানে 25 সেন্টিমিটার থেকে যা খুশি হতে পারে। তাহলে অবজেক্ট ডিস্টেন্স ডিফারেন্ট, মানে বিভিন্ন, কিন্তু ইমেজ ডিস্টেন্স আলাদা আলাদা, মানে ইমেজ ডিস্টেন্সটা একই, মানে প্রতিবিম্ব দূরত্ব একই। তাহলে বস্তু দূরত্ব ভিন্ন ভিন্ন, প্রতিবিম্ব দূরত্ব একই, তখনই সম্ভব যদি লেন্সের ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হয়। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তনশীল হতে হবে, পরিবর্তিত হতে হবে, বস্তু দূরত্ব ভিন্ন হতে হবে, তবে প্রতিবিম্ব দূরত্ব একটা হবে। লেন্সের এই নিজে থেকে মানে কি নার্ভ সিস্টেম, সিলিয়ারি পেশি, সাসপেন্সারি লিগামেন্ট, এদের মাধ্যমে ফোকাল লেন্থ চেঞ্জ করার যে কাজ বা প্রবণতা, তাকেই বলবো আমরা অ্যাকোমোডেশন বা উপযোজন। আর অ্যাডাপ্টেশন কি? অ্যাডাপ্টেশনটা আমরা খুব বাস্তব জীবনে লক্ষ্য করি। কীরকম? দুটো উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো তুমি ভোরের দিকে ঘুমিয়ে আছো, মানে ঘুমটা একটু একটু ভাঙবে এরকম একটা অবস্থা, বা কেউ ডেকে দিয়ে রুমে লাইট জ্বেলে দিল। দেখবে আমাদের চোখে একটা অস্বস্তি হয়, যেন মনে হয় অনেক আলো চোখে এসে ঢুকছে, চোখটা বন্ধ করে নিতে হয় বা মুখটা ঘুরিয়ে নিতে হয়। এই যে ঘটনাটা, এটা কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করি। তাহলে কি ঘটনা? না, অন্ধকার রুম ছিল, আলো জেলে দেওয়ার জন্য তোমার চোখে একটা অস্বস্তি ভাব। আবার একটা ঘটনা বলছি, ধরো তুমি রৌদ্রে ছাদে একটা কাজ করছিল, বাড়ির ছাদে বা বাইরে কোথাও রৌদ্রে কাজ করছিল, হঠাৎ করে রুমের মধ্যে ঢুকে গেলে, বা ছাদে কাজ করতে করতে হঠাৎ করে সিঁড়ির মধ্যেটা গিয়ে যেখানে ছায়া বা ছাউনি করা থাকে ওর মধ্যে ঢুকে গেল। প্রথমটা দেখবে যে যখন ঢুকে গেলে তখন দেখবে যে আমরা যেটা অন্ধকার অন্ধকার দেখছি। ঠিক সেম ঘটনা ঘটে যদি আমরা কোনোদিনও সিনেমা হলের মধ্যে প্রবেশ করি। আমরা বাইরে থেকে গিয়ে যখন সিনেমা হলে ঢুকতে যাব, মূল যে গেট, টিকিটটা কাউন্টারে চেক করানোর পর যখন ঢুকছি, তখন দেখবো যে সেই সিনেমা হলের ভেতরটা আমরা কিন্তু অন্ধকার অন্ধকার দেখছি। এটা ঠিক হবে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের আবার অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। অর্থাৎ চোখ যখন রাত্রি, মানে ভোরের যে ঘটনাটা, অন্ধকার রুমের মধ্যে ছিল, তখন চোখের এই আইরিসের মধ্য দিয়ে যে আলো প্রবেশ করছিল চোখের যে এর মধ্যে মণিতে, বা সেই মনের যে ছিদ্র ছোট বড়োর ব্যাপারটা, যে যখন তোমার এই ভোরের অন্ধকার ছিল, ছিদ্রটা খুব বড় হয়েছিল, ও তখন আলো খুঁজছে, মানে বাইরের আলোটাও পেতে চায়, কিন্তু রুম অন্ধকার, সেই জন্য মণিটাকে বড় করে নেয়। তো সেই বড় থাকা অবস্থাতে লাইটটা জ্বেলে দেওয়া হয়েছে। তার ফলে কী হয়েছে? প্রচুর আলো তোমার চোখের মধ্যে ঢুকছে। এই অনেক আলো একসঙ্গে ঢোকার জন্য তোমার একটা অস্বস্তি ফিল হচ্ছে, এই জন্য আমরা মুখটা ঘুরিয়ে নিই বা ঢাকা দিয়ে দিই। ঠিক একইভাবে যখন তুমি ছাদে ছিলে বা বাইরে ছিলে, তখন যেহেতু বাইরে প্রচুর আলো, মানে সূর্যের যে আলো, তীব্র আলো, তোমার মনিটা খুব ছোট হয়েছিল, চোখের মণি, যেটাকে আমরা বলি আইরিসের মধ্যে যে মণি থাকে বা লেন্সের
মধ্যে দিয়ে যে আলোটা প্রবেশ করে তা সেই ছিদ্র। তো যখনই তুমি ওই রুমের মধ্যে প্রবেশ করলে, অন্ধকার মানে রুমের মধ্যে যেখানে আলোটা কম ছিল, যেহেতু তোমার মনিটা খুব ছোট হয়ে আছে, ও তখন আলো পাচ্ছে না। তুমি যদি একটু 1-2 মিনিট ওয়েট করো, তখন আবার মনিটা আস্তে আস্তে বড় হবে, ও তখন আলো প্রবেশ করে। এই যে মনিট ছিদ্রের সাইজ বড় হওয়া ছোট হওয়া, এটা অটোমেটিক ডিপেন্ড করছে আমাদের বাইরের আলোর ওপর বা বাইরের যে বস্তু তাতে আলোর পরিমাণের ওপর। এটাকে অটোমেটিক্যালি যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে সেটা চোখ পারে। চোখের এই ক্ষমতার নাম হচ্ছে অভিযোজন। তাহলে এটা উপযোজন, এটা অভিযোজন, এই দুটো কাজ আমরা দেখব। তো সেই উপযোজন যেটা, তাহলে আমরা ডিস্টেন্সটাকে চেঞ্জ করতে পারি। এটাই হলো আমাদের রেঞ্জ 20 সেমি থেকে ইনফাইনাইট বা অসীম। এটাকে বলে রেঞ্জ অফ ভিশন, অর্থাৎ দৃষ্টি পাল্লা, রেঞ্জ অফ ভিশন। 25 সেন্টিমিটারটাকে বলে, এটা আমরা আগের ক্লাসে সব শুনেছি এই টার্মটা, যে লিস্ট ডিস্টেন্স মানে ন্যূনতম দূরত্ব অফ ডিস্টিংক্ট ভিশন, এটা একটা। আর ইনফাইনাইটটাকে বলে লার্জেস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। তাহলে এই যে দুটো ভ্যালু আমরা মনে রাখবো, তাহলে এরই মধ্যে কিন্তু আমাদের দৃষ্টিটা কাজ করবে, মানে আমরা স্পষ্ট দেখতে পাবো, এটাই। আচ্ছা, এবার যেটা আসছে আমাদের যে পারসিস্টেন্স অফ ভিশন, এই জায়গাটা একটু বলি যে যেরকমভাবে পারসিস্টেন্স অফ সাউন্ড ছিল বা হেয়ারিং ছিল, আমরা জানি যে আমাদের চোখে আমাদের কানে যে কোনো শব্দ এলে আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড থেকে যায় আর স্টেবল হয়। এই ভ্যালুটাকে আমরা বলেছিলাম পারসিস্টেন্স অফ হেয়ারিং বা পারসিস্টেন্স অফ সাউন্ড। এখন আমরা বলছি যে আমরা চোখে যে বস্তুটাকে দেখছি সেটাও আমাদের মস্তিষ্কে কিন্তু 1/10 সেকেন্ড থেকে যায়, এটাকে বলবো পারসিস্টেন্স অফ ভিশন। তো এইখানটায় আমার ব্যক্তিগত মতামত যে কিছু কিছু জায়গাতে কিন্তু আমি দেখেছি এই পারসিস্টেন্স অফ ভিশন যেটা, এটা কিন্তু 1/16 সেকেন্ডও আছে। তাহলে কিছু কিছু জায়গাতে আমরা 1/16 সেকেন্ড পাই, কোথাও পাই 1/10 সেকেন্ড। বেশিরভাগ ক্ষেত্রে 1/10 সেকেন্ড ইউজ হয়েছে, কিছু কিছু বইতে 1/16 সেকেন্ডও ইউজ হয়েছে, এটা একটু বলে রাখলাম। তারপর দুটো চোখ থাকার সুবিধা কি আমাদের, তাহলে অ্যাডভান্টেজ অফ 2 আইস। অ্যাকচুয়ালি দুটো চোখ অনেক প্রাণীর আছে, কিন্তু আমাদের মতো অর্থাৎ হিউম্যান বিং বা মানুষের মতো বা মানব দেহের ক্ষেত্রে যেটা হয় যে দুটো চোখ দিয়ে আমরা একটা বস্তুকে দেখি, মানে মানুষ, হনুমান, বাঁদর, শিম্পাঞ্জি, গরিলা, যা বলি না কেন, অর্থাৎ আমাদের সমতুল্য বা আমাদের পূর্বপুরুষদেরকে আমরা লক্ষ্য করেছি যে এই সমস্ত শারীরিক গঠন যাদের, যে আমরা দুটো বস্তু দিয়ে একটা বস্তুকে দেখি। আর বেশিরভাগই প্রাণী আছে যারা পশু বলতে পারি, তাদের কিন্তু দুটো চোখ থাকে দুপাশে। মাঝখানে যে নাকের অংশটা এতটাই বেশি থাকে বা এতটাই উঁচু থাকে যে দুটো চোখ দুপাশে রয়ে যায়, তখন ওই সমস্ত প্রাণী বা ওই সমস্ত পশু কি দেখে, ডান দিকের বস্তুকে ডান দিকের চোখ দিয়ে আর বাঁ দিকের বস্তুকে বাম দিকের চোখ দিয়ে দেখে। তো ওই সমস্ত প্রাণী বা পশুর ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিনেত্র দৃষ্টি বলবো না, মানে তারা দুটো চোখ থাকার সুবিধা পাচ্ছে না। তারা কি দেখছে, তারা দেখছে একটা প্লেনে দেখে ইমেজগুলোকে, মানে বস্তুর যখন ইমেজ তৈরি হয় তখন তারা ভাবে যে ওটা একটা প্লেনে আছে। ফলে কোনো একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তুর গভীরতা সম্পর্কে, মানে কে কতটা আগে আছে কে কতটা দূরে আছে, মানে কোন বস্তু কতটা সামনে কোন বস্তু কতটা দূরে যদি একই রেখায় থাকে, তারা কিন্তু বুঝতে পারে না। অর্থাৎ বস্তুর 3 ডাইমেনশনাল কনসেপ্ট সম্পর্কে ওই প্রাণীরা ধারণা করতে পারে না, যেটা কিন্তু মানব দেহের ক্ষেত্রে সম্ভব বা মানুষের ক্ষেত্রে সম্ভব। মানুষের ক্ষেত্রে কি হয়, আমরা একটা বস্তুকে দুটো চোখ দিয়ে একসঙ্গে দেখছি,
তখন সেই বস্তু ত্রিমাত্রিক ধারণা সম্পর্কে আমাদের কনসেপ্ট তৈরি হয়। তো সেক্ষেত্রে কী হবে, আমরা যদি একই দিকে দুটো বস্তু থাকে, একটা সামনে একটা পিছনে, আমরা কিন্তু দুটো বস্তুকে আলাদা করে নিতে পারি। তো এই যে একটা সুবিধা আমাদের, এটাকেই বলছি আমরা দ্বিনেত্র দৃষ্টি। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য একটু ইম্পর্ট্যান্ট, আমরা এটা কিন্তু পড়ব, যেটাকে আমরা কিন্তু নাম দিচ্ছি স্টিরিওস্কোপিক ভিশন। এটা খেয়াল করেছো নিশ্চয়ই যে আমরা যখন হেডফোনে গান শুনি বা যখন ফোনে যখন আমরা গান বাজাই বা হোম থিয়েটার সিস্টেমে, সেখানে অপশান আছে মনো স্টিরিও। মনো মানে একদিকে গান বাজবে, স্টিরিও মানে দুদিকে গান বাজবে। এবং নিশ্চয়ই খেয়াল করেছো যে স্টিরিওস্কোপিক সাউন্ডগুলো খুব শুনতে ভালো লাগে, এটা ভাসমান ভাসমান বলে মনে হয়। অর্থাৎ তোমার যেখানে মস্তিষ্ক বা কান বা মুখমণ্ডল যেখানে আছে তার দুপাশ থেকে সাউন্ডগুলো আসে, এটাকে বলে স্টিরিওস্কোপিক সাউন্ড। তো আমাদেরও সেই ভিশনের নাম দেওয়া হচ্ছে স্টিরিওস্কোপিক ভিশন। এই হচ্ছে ব্যাপার। এবার যেটা আমরা আসবো যে আমাদের চোখের ত্রুটি বা এরর বলতে পারি 4 ধরনের। এক একটা ত্রুটিতে আমরা যাব, সেই ত্রুটি সম্পর্কে আলোচনা করব এবং তার রেমেডি বা প্রতিকার নিয়েও আমরা আলোচনা করব। এক নম্বর নাম হচ্ছে আমাদের হাইপারমেট্রোপিয়া, যেটা বাংলা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। আচ্ছা, দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি নামটার নামটার মানেটা করলেই হয় দূরের জিনিস দেখা যাবে, কাছের জিনিস দেখা যাবে না। দেখা যাবে না মিন্স অস্পষ্ট দেখা যাবে। তাহলে দূরের জিনিস স্পষ্ট দেখব, কাছের জিনিস অস্পষ্ট দেখব। এটা কিন্তু হচ্ছে কি করে না, আমাদের যে চোখের লেন্স যখন তার ক্ষমতা হারিয়ে ফেলছে, চোখের লেন্সটা কি কনভেক্স লেন্স, ও যখন অভিসারী করার ক্ষমতাটা হারিয়ে ফেলে মানে কমে যায়, তখন কি হয় আমাদের, যেটা আমি জাস্ট লাইন ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তখন এই যে লেন্স এ কি করে, ইমেজটা তখন রেটিনার বাইরে গিয়ে তৈরি করে। এই হচ্ছে এরর। তাহলে রেটিনাতে যদি তৈরি করতো তাহলে কিন্তু আমরা সবটাই দেখতে পেতাম, কিন্তু এ কী করে বাইরে গিয়ে তৈরি করে ফেলছে। তাহলে এটা একটা এরর, এখানে করে ফেলছে, এখানে করার কথা ছিল। এই এররটাতে তাহলে আমরা বলতেই পারি যে কাছের জিনিস দেখতে পাচ্ছে, দূরের জিনিস দেখতে পাচ্ছে কিন্তু কাছের জিনিস দেখতে পাচ্ছে না। তাহলে এর সমস্যাটা কোথায়? এর সমস্যা কিন্তু 25 সেমি-এর আশেপাশে। মানে আমি একদম বোঝানোর জন্য সহজ করে বলছি। অর্থাৎ এক্সাম্পল আমি ধরছি, কি ধরছে এক্সাম্পল, 50 সেন্টিমিটার থেকে ইনফাইনাইট। তাহলে এই জায়গাটাতে সমস্যা রয়ে গেল, 50 সেমিতে সমস্যা রয়ে গেল। কারণ আমাদের জেনারেল থাকলে কি হতো না, 25 সেন্টিমিটার থেকে ইনফাইনাইট হতো। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি 50 সেমি থেকে ইনফাইনাইট। তাহলে আমার দূরেরটা ঠিক আছে, ইনফাইনাইটটা ঠিক আছে, সামনেরটাতে সমস্যা হচ্ছে। এর এবার রিমেডি কী করে করব না, প্রতিকার করব এইভাবে যে আমরা যেহেতু 25 সেন্টিমিটার বস্তু থেকে দেখতে পাচ্ছি, 50 সেন্টিমিটার থেকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি, 25 সেন্টিমিটার থেকে দেখতে পাচ্ছি না, তাহলে 25 সেন্টিমিটারে থাকা অবজেক্টকে যদি আমি একটা লেন্স বসিয়ে, মানে চশমা ইউজ করে, চশমাতে লেন্স বসিয়ে তার ইমেজটা যদি আমি 50 সেন্টিমিটারে তৈরি করি, আবার বলছি কথাটা, একজন স্বাভাবিক মানুষের দৃষ্টি কোথায় হয়, 25 সেমি থেকে অসীম, মানে 25 সেন্টিমিটার থেকে ইনফাইনাইট। আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি যার দীর্ঘদৃষ্টি আছে, মানে যার হাইপারমেট্রোপিয়া আছে, সেই লোকটা দেখছে 50 সেমি থেকে অসীম। তাহলে তার সমস্যাটা কোথায়, কাছে। কাছে মানে ও 25 সেন্টিমিটার দূরের বস্তুটাকে দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে কাকে, 50 সেন্টিমিটারে। তাহলে 25 সেন্টিমিটার দূরে থাকা অবজেক্টকে যদি আমি একটা লেন্স বসিয়ে তার ইমেজ তৈরি করে ফেলি 50 সেমিতে, মানে 50 সেমিতে, তাহলে যে ফোকাস দূরত্বটা প্রয়োজন হবে
সেই ফোকাস দূরত্বের লেন্স আমি ব্যবহার করে নেব। ক্লিয়ার? তাহলে সেই এফটা আমরা এখন হিসাব করে নেব কিভাবে, না ইউটা নেগেটিভ, ভিটাও নেগেটিভ একই দিকে, বসিয়ে দিলেই তাহলে আমাদের চোখের বাইরে আরেকটা লেন্স বসে যাচ্ছে, এক্সট্রা করে লেন্স, তখন দুটো লেন্স মিলে আর এটাকে কী করবে, অভিসারী করে এখানে ফেলে দেবে, তখন আমরা রেটিনাতে ইমেজ পেয়ে যাব। তাহলে এই ফোকাস দৈর্ঘ্য যদি আমরা পেয়ে যাই তাহলে পাওয়ার হবে 100/f, ক্ষমতা সমান হবে 100/f, অর্থাৎ ফোকাস দূরত্বের অনন্যক এবং এফ যদি সেন্টিমিটারে থাকে তাহলে এফ ইন সেন্টিমিটার। তাহলে আমরা এই কাজটা করে নিতে পারবো। এই হলো আমাদের রেমেডি। অর্থাৎ আমাদেরকে হিসাব করলে এটা দেখা যাবে এফ হচ্ছে পজিটিভ আসছে, তাহলে পজিটিভ পাওয়ার এর লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। মানে এটাতে কিন্তু উত্তর লেন্স থাকবে, উত্তর লেন্স মানে কনভেক্স লেন্স থাকবে। এই হচ্ছে আমাদের 1 নম্বর এরর গেল। এবার বলি মনে রাখার জন্য একটা কথা মনে রাখবো যে দীর্ঘ দৃষ্টি মানে দূর দৃষ্টি, ইমেজ তৈরি হবে দূরে, এটা আমরা মনে রাখবো। স্পেলিংটাও খুব বড়, হাইপারমেট্রোপিয়া, দীর্ঘ, হাইপারমেট্রোপিয়া মানে দীর্ঘ স্পেলিং, দীর্ঘ মানে দূর, দূর মানে লেন্স থেকে দূরে তৈরি হচ্ছে, এটা আমরা মনে রাখবো। আর যেটা দেখতে পাচ্ছি এখন সেখানে আমাকে ইমেজ তৈরি করতে হবে, কারণ আমি তো ওটা দেখতে পাচ্ছি। তাহলে যেটা দেখতে পাচ্ছি না মানে 25 সেমি, সেটাকে ধরবো ইউ, যেটা আমি দেখতে চাই চশমা পরে, ব্যাস এই টেকনিকে ফেলে দেবো, আমাদের হিসাব হয়ে যাবে। এবার 2 নম্বর এররে আসছি, মায়োপিয়া। মায়োপিয়া এর বাংলা হলো হর্ষ দৃষ্টি বা স্বল্প দৃষ্টি। হর্ষ দৃষ্টি বা স্বল্প দৃষ্টি নামের মধ্যে আছে যে আমরা কাছের জিনিস দেখতে পাই, তার মানে বোঝা যাচ্ছে যে এই লেন্সটা খুব বেশি বেশি স্ফীত, মানে আমাদের যদি কারুর চোখের লেন্স একটু বেশি স্ফীত হয়ে যায় তখন কি করবে, ওই লেন্স কাছে ইমেজ তৈরি করবে, মানে লেন্সের আগে ইমেজ তৈরি করে দেয়। এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। তাহলে রেটিনাতে যে ইমেজ তৈরি করার কথা ছিল এখানে না হয় তার আগেই করে দিচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়, অসীম বা ইনফাইনাইটের আশেপাশে। এক্সাম্পল আমি নিচ্ছি কীরকম, তাহলে সামনেটা ঠিক আছে, মানে 25 সেন্টিমিটার থেকে 250 সেমি পর্যন্ত দেখতে পায়, তারপর আর পায় না। তাহলে 250 সেমি পর্যন্ত দেখতে পায়, ইনফাইনাইট পাচ্ছে, তাহলে সমস্যাটা হবে ইনফাইনাইটে। তাহলে আমাকে কি করতে হবে, ইনফাইনাইটের বস্তুটাকে নিয়ে আসতে হবে। তাহলে ইউ সবসময়ের জন্য ইনফাইনাইট, যদি আমি পুরোটা ঠিক করতে চাই চোখ, আর কোথায় আনবো 250-তে, তাহলে ইমেজ ডিস্টেন্স হবে 250, এখান থেকে আমি এফ পেয়ে যাবো, এফ ইন সেমি, এই পাওয়ার বেরোবে, অটোমেটিক্যালি হিসাব করলে এটা আসবে নেগেটিভ পাওয়ার। তাহলে নেগেটিভ পাওয়ারের লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে, যে চশমাটা হবে অবতল লেন্সযুক্ত চশমা। অর্থাৎ সোজা কথায় যে মাইনাস পাওয়ারের লেন্স তখনই আমরা ইউজ করব যদি কোনো লোক সামনের দেখতে পায়, মানে সামনের জিনিস স্পষ্ট দেখে, দূরের জিনিস অস্পষ্ট দেখে। এদের তাহলে চোখের সামনে আমি একটা অবতল লেন্স যখনই বসিয়ে দেবো বা কনকেভ লেন্স যখনই বসাবো, এই লেন্সের কাজ হচ্ছে অপসারী করা, তাহলে রশ্মিকে ঠেলে এখানে নিয়ে চলে গেল। তাহলে এইভাবে হচ্ছে আমাদের রেমেডি। এবার যেটা আসছে যে তাহলে হাইপারমেট্রোপিয়া মানে দীর্ঘদৃষ্টি, এবং 2 নম্বর দৃষ্টিটা মায়োপিয়া। একটু খেয়াল করে দেখো, এখানে স্পেলিংটা খুব ছোট, স্বল্প স্পেলিং এবং স্বল্প দূরত্ব মানে কম দূরত্ব, তাহলে ইমেজটা তৈরি হচ্ছে কম ডিস্টেন্সে। তাহলে এই দীর্ঘদৃষ্টি এবং হ্রস্ব দৃষ্টি হলো। 3 নম্বরে আসছি প্রেস বায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি।
প্রেস বায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি। এটা কিরকম না, হাইপারমেট্রোপিয়া মানে দীর্ঘ দৃষ্টি এবং স্বল্প দৃষ্টি দুটো রোগী আছে যাদের। সাধারণত এই রোগ দেখা যায় লেন্সের কর্মক্ষমতা, অর্থাৎ জন্মাবার পর থেকে অনেক দিন এই লেন্স কাজ করার পর তার যে এফিসিয়েন্সি হারিয়ে ফেলে, তখন এই দৃষ্টিটা দেখা যায়, যেটা সাধারণত 40 এজের পর হয় সাধারণত। অর্থাৎ 40 এজের বয়স যাদের বেশি হয়, মানে 40 বছরের থেকে বয়স যাদের বেশি, তাদের ক্ষেত্রে এই দৃশ্যটা দেখা যাবে দীর্ঘ এবং স্বল্প দৃষ্টি দুরকম ত্রুটি তাদের চোখে থাকবে। তাহলে আমরা ঠিক আগের দুটো পয়েন্টে যেভাবে দীর্ঘ দৃষ্টি এবং যেভাবে স্বল্প দৃষ্টি প্রতিকার করে এলাম, সেইভাবেই কিন্তু আমরা প্রসেস অ্যাপ্লাই করব। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দৃষ্টি তাহলে দূর করতে গেলে দুরকমই লেন্স লাগবে, কিন্তু সেই দুরকম লেন্সের কম্বিনেশন করব না, আমরা এমন একটা চশমাতে ওই লেন্স দুটোকে ইউজ করব। এটা যদি চশমার একটা কাঁচ হয়, তাহলে তাতে আমি নিচের দিকে রাখবো উত্তল লেন্স মানে কনভেক্স। এর কারণ কি না, কনভেক্স লেন্স তখনই ইউজ হতো যখন সামনে গন্ডগোল হতো। তাহলে আমরা যখন সামনের জিনিস দেখি একটু চোখটাকে নিচু করে দেখি, সেই জন্য নিচুর দিকে থাকবে বা নিচের দিকে থাকবে উত্তল লেন্স, আর উপরের দিকে থাকবে অবতল লেন্স বা কনকেভ লেন্স। কারণ আমরা যখন দূরের জিনিসে গন্ডগোল হয় বা দূরের জিনিস দেখার ক্ষেত্রে প্রবলেম হয়, তখন আমরা কি বলি, সেটা রেমেডি হিসাবে এসেছিল আমাদের কনকেভ লেন্স। তাহলে দূরের জিনিস দেখতে হলে আমরা কি করি, চোখটাকে অটোমেটিক একটু তুলে নিই, সেই জন্য উপরের দিকে থাকবে অবতল বা কনকেভ লেন্স। তাহলে নিচের দিকে উত্তল, উপরের দিকে অবতল লেন্স। যেহেতু 40 বছরের পর এই রোগটা দেখা যায়, সেই জন্য এর রোগের নাম দেওয়া হলো চার্লসে, মানে আমরা চার্লসে নামেও কিন্তু আমরা এই কথাটা বলবো। এবং আমরা দেখবে গ্রামে গঞ্জে শুনে থাকি মা মাসিদের মুখে যে বলে, তোর চোখে কি চার্লসে হয়েছে যে তুই দেখতে পাচ্ছিস না? তার মানে চার্লসে কথাটার মানেই হলো যে চোখে আবছা দেখা, দূরের জিনিস এবং কাছের জিনিস, এই জন্য এরকম নামকরণ। তাহলে এই ধরনের যে লেন্স, এর নাম হলো বাইফোকাল লেন্স। অর্থাৎ আমাদেরকে যদি অ্যান্সার জিজ্ঞাসা করে যে ক্ষীণ দৃষ্টি দূর করার উপায় কি, তাহলে আমরা বলবো বাইফোকাল লেন্স। 4 নম্বর যে এরর, এটার নাম হচ্ছে অ্যাস্টিগমাটিজম বা বিষম দৃষ্টি। বিষম দৃষ্টি অর্থাৎ কোনো একটা প্লেনে, কোনো একটা সমতলে যদি আমরা দেখি যে অনেকগুলো প্যারালাল লাইন ডিফারেন্ট অ্যাঙ্গেলের সিচুয়েশান অবস্থান করছে, তখন আমরা মানে যাদের এই রোগ থাকবে, যাদের এই অ্যাস্টিগমাটিজম থাকবে, তারা কিন্তু এগুলোকে আর প্যারালাল দেখবে না। তখন এগুলোকে হয় কনভার্জড রে অথবা ডাইভার্জ রে হিসাবে দেখবে। তাহলে আমরা বলছি যেটা একই তলে, মানে এটা একটা বোর্ডের তল, এখানে আমরা অনেকগুলো অ্যাঙ্গেলে অনেকগুলো প্যারালাল লাইন এঁকেছি। এই প্যারালালগুলোকে যদি আমরা প্যারালাল দেখি, তবে সেটাকে বলবো আমরা ঠিকঠাক, মানে তার চোখে বিষমদৃষ্টি নেই বা অ্যাস্টিগমাটিজম জনিত ত্রুটি নেই। যদি এগুলোকে সমতল না দেখে, তাহলেই বলবো বিষমদৃষ্টি আছে। এর রেমেডি হিসাবে আমরা শুধু মনে রাখবো শর্ট কোশ্চেনের জন্য, টোরিক লেন্স। টোরিক লেন্স কি? এটা একটা বিশেষ ধরনের লেন্স। কীভাবে তৈরি করা হয় একটু বলছি। আমরা যদি টিউবের কথা ভাবি, মানে বাস বা যে কোনো বড় গাড়ির চাকার মধ্যে যে টিউব থাকে, সেটা যদি ভাবি, তাহলে টিউবটা দেখতে হবে এরকম হাওয়া দিয়ে ফোলানোর পর। এটা 3D, কিন্তু 3D কনসেপ্ট এরকমভাবে মোটা একটা টিউবের মতো ফোলানো অবস্থায়, যেগুলো আমরা দেখি সমুদ্রের তীরবর্তী বা কোনো জাহাজের গায়েটায় বাঁধা থাকে। তো সেই টিউবের এইরকম একটা ট্রান্সপারেন্ট মিডিয়ামের আমরা ভাববো যে একটা টিউবের মতো দেখতে কিছু। সেই টিউবের যদি এই জায়গা থেকে এরকমভাবে কেটে নেওয়া হয়, তখন এই অংশটা দেখতে হয় এইরকম, একদিকটা প্লেন আর একদিকটা সিলিন্ড্রিক্যাল। তাহলে এটা হলো প্লেন আর
বাইরেরটা হলো সিলিন্ড্রিক্যাল, মানে চোঙের যে বাইরের অংশটা। তাহলে এই প্লেনও সিলিন্ড্রিক্যাল, মানে একদিক প্লেন আর একদিক সিলিন্ড্রিক্যাল, এই ধরনের লেন্সকে আমরা বলবো টোরিক লেন্স। এই টোরিক লেন্স যদি আমরা ব্যবহার করি তাহলে বিষম দৃষ্টি দূর হয়ে যাবে। অ্যাকচুয়ালি বিষম দৃষ্টি যাদের যাদের থাকবে, মানে যারা যারা একই তলে অবস্থিত সমান্তরাল রেখাকে সমান্তরাল দেখবে না, সেই সমস্ত ত্রুটি সম্পন্ন মানুষ কোনো বস্তুর আকৃতি সম্পর্কে ধারণা করতে পারে না। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি যে যদি কোনো একটা অবজেক্টের এরকম সাইজ হয় তাহলে ও দেখবে এই রকম, মানে যার যার এই ত্রুটি থাকবে বা যার যার এরকম থাকবে এই রকম, বা দেখবে বাইরের দিকে ফোলা। এই হয় এটা, নাহলে এটা। তাহলে এই অবজেক্টটাকে দেখবে এইভাবে বা এইভাবে। যাদের যাদের অ্যাস্টিগম্যাটিজম বা বিষমদৃষ্টি থাকবে, আর তার ত্রুটি কী বল, এরও প্রতিকার কী বললাম, টোরিক লেন্স। ব্যাস, এইগুলো আমরা একটু পড়ে রাখবো। তাহলে এই দুটো ক্লাসে আমরা মোটামুটি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা যেটা আমরা বলবো যে মানব চক্ষু, হিউম্যান যে আই, সেটা কিন্তু আমরা আলোচনা করলাম। অবশ্যই পড়ো একটু আর ভালো থেকো। পরবর্তী ক্লাসগুলো আবার এই চ্যানেলে দেওয়া হবে। আজকে এই পর্যন্ত রাখলাম।